আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্টের পরে বাংলাদেশে ছাত্র টোকাই সমন্বয়করা কি পরিমাণ লুটপাট করেছে এবং মববাজি করেছে আমরা সকলে অবগত আছি। এবং ডক্টর ইউনূস সরকারের আমলেই এই সকল বিষয়ের কারণে বাংলাদেশের সাধারণ জনগণ এদেরকে বিভিন্ন জায়গায় গণধোলাই দিয়েছে। সেই বিষয়গুলোও আমরা অবগত আছি। এবং 12ই ফেব্রুয়ারি একটি মামু ভাগ্নে নির্বাচনের ফলে জামাত এবং এনসিপি অনেকেই এমপি হয়েছে এবং বিরোধী দলও তারা বসেছে। তারপরেও তারা বিভিন্ন জায়গায় গণধোলাই খাওয়া অবস্থা তৈরি হয়েছে এবং সারা বাংলাদেশ জুড়ে এই সকল টোকাই সমন্বয়ক এবং এনসিপি নেতাদেরকে এখনো বাংলাদেশের জনগণ গণধোলাই দিয়ে যাচ্ছে এবং অনেককেই গণধোলাই দেওয়ার জন্য চেষ্টা করছে। যে সকল এনসিপির এমপি আছে তারা তাদের প্রোটোকলের জন্য অস্ত্র নিয়ে ঘুরে এবং তাদের বডিগার্ডের কাছে অস্ত্র আছে, সেই কারণে জনগণ গণধোলাই দিতে চাইলেও দিতে পারছে না। এমতা অবস্থায়ও তারা বিভিন্ন টকশোতে গিয়ে গালবাজি করছে এবং তারা বোঝানোর চেষ্টা করছে তারা বাংলাদেশে আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় আসবে, বিএনপিকে হারিয়ে, এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা হয়েছে, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে একেবারে ভ্যানিশ হয়ে গিয়েছে। কিন্তু ওই সকল টকশোর সঞ্চালক তাদেরকে মনে করিয়ে দেয় যে বাংলাদেশের এখনো সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। তা না হলে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে প্রতিটা টকশোতে কেন আলোচনা করতে হয়? প্রত্যেকটা আন্তর্জাতিক নিউজ মিডিয়ায় কেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে নিউজ করে? এবং এই সকল টোকাই সমন্বয়করা যে 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে যে সকল অনৈতিক কাজ করেছে সেই সকল বিষয়গুলো সঞ্চালক সামনে নিয়ে আসে। তারপরও তারা এই সকল বিষয়গুলো স্বীকার করতে নারাজ। তারা বারবার বোঝানোর চেষ্টা করে এই সকল বিষয়গুলো নাকি মিডিয়া ট্রায়াল। তারা এটাও ভুলে গিয়েছে যে তাদের এই সকল অনৈতিক কাজের কারণে বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা জনপ্রিয়তা বেড়েছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা আরো বেড়েছে। শুধু তাই নয়, বিএনপির এই 4-5 মাসের কিছু ভুল সিদ্ধান্ত এবং ভুল রাজনীতির কারণেও বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে এবং শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে। আমি সবসময় একটা কথা বলি, এই সকল টোকাই সমন্বয়কদের বাঁচার পথ একেবারে বন্ধ হয়ে গিয়েছে। এদের পতন যদি আরো 4-5 বছর 10 বছর পরেও হয়, তারপরও এদের পালানোর পথ, বাঁচার পথ একেবারে বন্ধ। তারা যদি পতন হওয়ার আরো 3-4 বছর আগে থেকেই বিদেশ পালিয়ে যায় তাহলে হয়তোবা তারা বাঁচতে পারবে। কিন্তু তাদের পতন হওয়ার যদি 3-4 মাস আগেও তারা পালানো যাওয়ার প্ল্যানিং করে, তবুও তারা পালাতে পারবে না। এমন ভাবে পরিস্থিতিটা ক্রিয়েট করা হবে, এমন ভাবে বাংলাদেশের পরিস্থিতিটা পরিবর্তন হবে। কারণ তারা যে পাকিস্তানি বীর্য, তারা যে এখনো বাংলাদেশ মানে না, সেটা বাংলাদেশের জনগণও বুঝে গিয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা আগে থেকেও জানতো, এখন তো আরো বেশি ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং ভারতও বুঝে গিয়েছে যে তারা বাংলাদেশের ভূমি ব্যবহার করে পাকিস্তানকে সাহায্য সহযোগিতা করে ভারতের উপর হুমকি তৈরি করার প্ল্যানিংও করছে। সেই কারণে ভারত তাদের লিস্ট করে ফেলেছে। তারা যদি 3-4 মাস 6 মাস আগে পালানোর চেষ্টা করে, তাদেরকে যে কোনো ওয়েতে গোয়েন্দা সংস্থা দিয়ে হলেও তাদেরকে প্যাকেট করে ফেলবে বাংলাদেশের মধ্যে। এমন অবস্থায় আছে এই সকল টোকাই সমন্বয়করা এবং এনসিপি নেতারা এবং শিবিরের এই সকল নেতাকর্মীরা। তারপরও তারা টকশোতে গিয়ে গালবাজি করছে, তারপরও তারা টকশোতে গিয়ে বোঝানোর চেষ্টা করছে তারা বিশাল বড় এখন রাজনৈতিক দল হয়ে গিয়েছে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল তারাই বিরোধী দলে থাকলো, তারা যাই বলবে বাংলাদেশে তাই ঘটবে। বিএনপিকে চোখে চোখ রেখে হুমকি দিল, বিএনপি ভয়ে এই বিরোধী দলকে কিছু করার ক্ষমতা রাখে না। বিএনপি হচ্ছে ধ্বজভঙ্গ, নামে বড় দল কিন্তু কাজে বিএনপি টনটন, সেটা তারা প্রমাণ করার চেষ্টা করছে। সেটা একদিক দিয়ে জায়েজ আছে। কেন? কারণ বিএনপি এত বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও, বিএনপির এত জনপ্রিয় থাকা সত্ত্বেও তারা
বাংলাদেশের যে সকল গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি গুলো আছে, বিভিন্ন কলেজ আছে, সে সকল জায়গায় এখনো শিবিরের নিয়ন্ত্রণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের বিপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের বিপি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের বিপি। শিবির তো এই সকল কথা বলবেই, শিবির তো গালবাজি করবেই, এই টোকা এনসিপিরা তো গালবাজি করবে। কেন করতে পারছে? বিএনপির রাজনৈতিক দুর্বলতার কারণে, বিএনপির রাজনৈতিক দেউলিয়ত্বের কারণে। বিএনপি ক্ষমতায় নামে আছে, কাজে তারা কিছুই করে না। তারা কাজে এখন শুধু অপমানিত হচ্ছে এবং জামাতের সাথে সংসদের মধ্যে সহমত বাই খেলা খেলছে। বিরোধিতার কারণে জামাত ইসলামী সংসদে বিরোধিতা করছে এবং বিএনপিও বিরোধিতার কারণে সংসদের মধ্যে জামাতকে বিরোধী দল হিসেবে মেনে নিয়েছে। সকল কিছু একটি মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি এবং নাটক হিসেবে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বিএনপির অনেক নেতা ছাড় পেল, বিএনপির অনেক নেতা সেফ এক্সিট পেল, বেঁচে গেল। জামাত ইসলামী বলেন, এই সকল টোকাই সমন্বয়করা বলেন, এনসিপি নেতারা বলেন, কেউ বাঁচতে পারবে না। প্রথমত গালবাজির কারণে, দ্বিতীয়ত তারা বাংলাদেশে থেকে পাকিস্তান পন্থী রাজনীতি করার কারণে এবং বাংলাদেশকে আবার বাংলাদেশ বানানোর কারণে, মুক্তিযুদ্ধকে স্বীকার না করার কারণে চিরতরে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে বাংলাদেশে ভ্যানিশ করে দেওয়া হবে। বিএনপি হয়তোবা পতন হলেও দুর্বল অবস্থায় থাকবে রাজনৈতিক দল হিসেবে, হয়তোবা 30-40 বছর ক্ষমতায় আসবে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কিন্তু বিএনপি রাজনৈতিক দলটা টিকে থাকবে। কিন্তু আর বাংলাদেশে এই এনসিপি নামক কোন রাজনৈতিক দল, জামাত শিবির নামের কোন রাজনৈতিক দল, জামাত ইসলামী নামের কোন এই রাজনৈতিক দল বাংলাদেশে থাকবে না। তারা আবারও গুপ্ত হয়ে যাবে, 30-40 বছর এভাবে গুপ্তই থাকবে। তারা বাংলাদেশে কখনো ক্ষমতায় আসতে পারবে না। এটা তো সকলেই বলে। তারা ছল ছাতুরি করবে, প্রশাসন দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করবে, বড় রাজনৈতিক দলের পিঠে বসার চেষ্টা করবে, তৃতীয় শক্তির পিঠে বসে ক্ষমতার মজা নিতে চাইবে। তাদের কাজই আগেও ছিল এটা, এখনো এটা। তাই টকশোর আলোচক যারা আছেন, এই সকল টোকাই এনসিপির নেতা এবং জামাত শিবিরের নেতাদের সাথে টকশো না করাই ভালো। তাদের সাথে টকশো করবেন, আপনাদের মাথা পুরো হ্যাং করে ফেলবে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এরা সবসময় পাকিস্তান তাদের বাবা, পাকিস্তান তাদের দাদা, সারাক্ষণ শুধু ভারত বিরোধিতার কথা বলবে। তারা যে সারাক্ষণ পাকিস্তানের দালালি করে সেটা তারা ভুলে যায়। আর অন্যকেও যখন সঠিক কথা বলবে, এই ভারতের দোসর, ভারতের চর, ভারত বাংলাদেশটাকে দখল করে ফেলেছে, আমরা পরাধীন, আমরা স্বাধীন না, বাংলাদেশের খাই, বাংলাদেশের পরে, বাংলাদেশে অক্সিজেন নেই, সকল কিছু বাংলাদেশ থেকে করে, কিন্তু দালালি করবে পাকিস্তানের। যে পাকিস্তান আমাদের 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছে, যে পাকিস্তান 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে, সে পাকিস্তানে কেন দালালি করতে হবে? ভারতের দালালি করলো সেটা লজ্জার না। অন্তত ভারত আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এবং ভারত যদি চাইতো বাংলাদেশকে দখল করতে পারতো, কিন্তু শেখ মুজিবের এক কথাই ইন্দিরা গান্ধী বাংলাদেশ থেকে সৈন্য নিয়ে গিয়েছে। তাই নয় কি? ভারত আমাদের বড় ভাইয়ের মতো। ভারত বাংলাদেশকে যত ধরনের সাহায্য সহযোগিতা করার যখনই চেয়েছে বাংলাদেশ তখনই করেছে। ভারত তার বিনিময়ে আহামরি বাংলাদেশের কোনো ক্ষতি করে না। কিন্তু পাকিস্তান আগেও ক্ষতি করেছে, এখনো এই বাংলাদেশটাকে মেনে নিতে পারছে না। সকল কিছু বোঝার পরও এই সকল পাকিস্তানি বীররা, এই সকল টোকাই সমন্বয়করা, টোকাই এনসিপির নেতারা পাকিস্তানে দালালি করছে, বাংলাদেশকে বাংলাদেশান করার চেষ্টা করছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে এবং বঙ্গবন্ধু যিনি মুক্তিযুদ্ধের প্রধান নেতা, ওনাকে অপমান করছে। মুক্তিযুদ্ধের সকল মোরাল এরা 5 আগস্ট ভেঙে দিয়েছে। এখনো তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করতে চাচ্ছে না, 1971কে স্বীকার করতে চাচ্ছে না। মুক্তিযোদ্ধা কেন বলি আমরা? তারা একটা দেশের সাথে যুদ্ধ করে জয় লাভ করেছে এবং একটা দেশের সাথে যুদ্ধ করেছে বিধায় তাদেরকে আমরা মুক্তিযোদ্ধা বলি। এখন সেটাকে পাল্টা কাউন্টার দেওয়ার জন্য জুলাই যোদ্ধা বানাইছে। ভাই, তোরা কোন দেশের সাথে যুদ্ধ করছিস যে তোদেরকে জুলাই যোদ্ধা বলা হয়? তোরা হচ্ছে যে জুলাই চোদ্দা বেটা। গণ অভ্যুত্থানে কিসের আবার যুদ্ধ বেটা? নিজের দেশের মানুষের সাথে নিজের দেশেরা যুদ্ধ করে? এটা কি গৃহযুদ্ধ হয়েছিল? আওয়ামী লীগ তো সেদিন মাঠে ছিল না 5 আগস্ট। সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারত গিয়ে রেখে দিয়ে এসেছিল। একটা গণ অভ্যুত্থান হয়েছে, তারা ষড়যন্ত্রমূলক জঙ্গি হামলা, সেটাকে তারা যুদ্ধ বানিয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের কাউন্টারে তারা বানাচ্ছে জুলাই যোদ্ধা। ভাই, এসব ফাত্রামি বন্ধ করেন। আর যারা নিউজ মিডিয়া আছেন, এ সকল জুলাই যোদ্ধা বলা বন্ধ করেন। কথা বুঝেন, এরা জুলাই যোদ্ধা, যোদ্ধা না। বুঝতে পেরেছেন? এই সকল বিষয় থেকে বাংলাদেশের নিউজ মিডিয়াকে বাইরে আসতে হবে এবং বিএনপিকেও বুঝতে হবে তারা কি করতে চাচ্ছে, কি বুঝাতে চাচ্ছে। এই জুলাই যোদ্ধা সকলেই নাকি শিবিরের,
বিএনপির নেতাকর্মীরা আবার জুলাই যোদ্ধা প্রথম বেশি বলতো, এখন তারাও বুঝতে পারতেছে তারা 1971 সালকে মুক্তিযোদ্ধাদেরকে কাউন্টার দিয়ে জুলাই যোদ্ধা বোঝানোর চেষ্টা করছে। তাই বিএনপির মধ্যে যারা মুক্তিযোদ্ধা আছে তাদেরও অপমানিত এটা, সংসদের মধ্যে যারা মুক্তিযোদ্ধারা এমপি হয়ে কথা বলেন তাদেরও অপমানিতা, তারেক জিয়ার বাবা শহীদ জিয়া অপমানিতা। তারা এগুলো কেন সহ্য করছে? কোন জুলাই যোদ্ধা বলা হবে না বাংলাদেশে, একটি গণ অভ্যুত্থান হয়েছে এতটুকু পর্যন্ত বলতে পারেন। আর যদি সেটাও বলতে না পারেন তাহলে কোনো কিছুরই বলার দরকার নাই। বাংলাদেশে মানুষের জনরোষে শেখ হাসিনার পতন হয়েছে, এতটুকুই বললে হলো। সো এই সকল মামুদের ভাগনাদের যে অবস্থা খারাপ হয়ে যাবে সেটা মোটামুটি ক্লিয়ার, আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। তারা টকশোতে গিয়ে যতই গালবাজি করুক, যতই বলুক আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গিয়েছে, যতই বলুক আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না, এগুলো সকল কিছু রাজনৈতিক বক্তব্য। তারা রাতে ঘুমাতে পারে না, টকশোতে গেলেও হাঁটু কাঁপাকাঁপি হয়, তারা ঠিকভাবে প্রস্রাব করতে পারে না, প্রস্রাব হয় না, তাদের টয়লেট হয় না, তারা ঠিকমতো খেতে পারে না। তারা এখন হাওয়ার উপর আছে, তারা বিদেশও পালাতে পারছে না। তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারছে না। তাই তাদের বাঁচার সকল পথ বন্ধ, পালানোর সকল পথ বন্ধ। তারা এখন শুধু গালবাজি করে যাবে। যখন দেখবেন তাদের গালবাজি বেশি বেড়ে গিয়েছে, তার মানে তাদের পতন অতি সন্নিকটে চলে এসেছে। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয় আলোচনা করেছি এবং আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি, আপনারা সকল কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।